আজকে আমরা শুরু করব ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস। আমরা প্রিন্ট ইন্ডাস্ট্রিতে চলে গেছি। সো আজকে থেকে আমরা ইলাস্ট্রেটর শুরু করে দেব। তো ইলাস্ট্রেটরটা কি সেটা সম্পর্কে একটু ধারণা দিই। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। এই সফটওয়্যারটা আসলে পিক্সেলের ব্যাপার না থাকার কারণে আমরা যে কোনো সময় এটাকে হচ্ছে স্কেলেবল করতে পারি, মানে সুবিধা মতো আমরা বড় ছোট করতে পারি। তো এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন বা ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে পারেন, যেটা ইলাস্ট্রেটরের থাকার কারণে আমরা ফটোশপটা রেখে প্রিন্টিংয়ের কাজগুলো আমরা ইলাস্ট্রেটর করে থাকি। কারণ আপনার একটা লোগো, একটা কোম্পানির লোগো, সেটা একদম ছোট একটা বিজনেস কার্ডেও ব্যবহার হতে পারে, অথবা আপনার একটা সেমিনার ব্যানারও এটা ব্যবহার হতে পারে। সো বড় ছোটোর ব্যাপার থাকে, তো সেখানে কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার স্কেলেবল, যাই বলেন সব কিছু মেনটেন করে আসলে পিক্সেল। তো ইলাস্ট্রেটরে আসলে কাজ করার ক্ষেত্রে পিক্সেল কোনো সমস্যা করে না। এটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার, যার কারণে আমরা ইলাস্ট্রেটরটা প্রিন্টিং কাজে বেশি ব্যবহার করে থাকি। তো আমি আপাতত এখানে 2020 ভার্সন সম্ভবত, সো 2020 ভার্সন ওপেন করতেছি বা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যে কোনো ভার্সন ওপেন বা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না তাতে। ওকে, এটা নেওয়ার পরে আমরা হচ্ছে ফাইল থেকে নিউয়ে গিয়ে আমরা একটা ডকুমেন্ট সেট আপ করে নেব। সো ডকুমেন্টটা সেট আপ করার জন্য এরকম একটা পপ আপ বক্স দেখবেন চলে আসছে। সো এই পপ আপ বক্সটা দিয়ে আমরা আমাদের পেজ বা ডকুমেন্ট যেটা বলি সেটা আমরা সেট আপ করবো। তো এইখানে দেখেন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানে বেশ কিছু অপশন আছে। আর এখানে রিসেন্ট আছে, রিসেন্ট যেগুলো নিয়ে কাজ করছি আমি সেগুলো এখানে আপনাকে শো করাবে। আবার হচ্ছে সেভ, যদি আপনার পার্সোনাল কোনো টেমপ্লেট সেভ করা থাকে সেগুলো আপনি দেখাবে। সেখান থেকে আপনি জাস্ট চুজ করতে পারবেন প্রিসেটগুলো। তো এখানে যে প্রিসেট আছে, যেমন প্রিন্টে যদি যাই, তো এখানে বেশ কিছু প্রিসেট আছে, ক্লিক করলে এখানে সেটা দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তো আগের মতোই আমরা এখান থেকে ইউনিট চেঞ্জ করতে পারবো, উইথ হাইট আমরা নিজেরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, নাম দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করে নিতে পারবো, যেটা ফটোশপে আমরা ব্যবহার করতাম না বা আমাদের দরকার হতো না, কিন্তু এই ক্ষেত্রে আপনার অনেক দরকার হবে আর আপনার এটা ব্যবহার করতে হবে। তো এই সুবিধাটা আপনি এখান থেকে নিতে পারতেছেন, মানে ওরিয়েন্টেশন আপনি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ এটা করে নিতে পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আবার আর্টবোর্ড আছে। সো আর্টবোর্ড ব্যাপারটা হচ্ছে একটা ডকুমেন্ট, জাস্ট আপনি একটা ডকুমেন্ট নিলেন, একটা ডকুমেন্টের মধ্যে একটা কাজই রাখতেছেন। তো ইলাস্ট্রেটরে আপনি চাইলে একটা ডকুমেন্টে আপনি একাধিক কাজও রাখতে পারেন, সেটা আর্টবোর্ডের মাধ্যমে। ঠিক আছে, এই সুযোগটা আপনাকে ইলাস্ট্রেটর দিচ্ছে এবং এটা খুবই ভালো একটা সুযোগ বা সুবিধা বলতে পারেন। আপনি একাধিক আর্টবোর্ড নিলে একাধিক কাজগুলো এখানে একসাথে করতে পারবেন। কাউসার হামিদ ভাই আমাদের ব্যাচের, আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে আমরা ব্লিডে চলে যাচ্ছি। সো ব্লিড কি? ব্লিড হচ্ছে ডিজাইনের সেফটি লাইন। আমি যদি চিন্তা করি যে আমার ডার্ক গ্রে অংশ যেটা আছে এটা আমার একটা পেজ, তো তার বাইরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা আমার ডিজাইনের সেফটি লাইন। দ্যাট মিনস আমি প্রিন্ট করার সময় আমি ডিজাইনের সেফটি লাইন দিয়ে দিলে আমার প্রিন্টটা ঠিকঠাক মতো হবে, কাটা পড়ার বা বাইরে কোনো অংশ থেকে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনার ব্লিড লাইনটা আপনার হেল্প করে, আপনাকে ডিজাইনের সেফটি লাইন এনশিওর করতেছে যে ডিজাইনটা ঠিক থাকবে, প্রিন্টের সময় কাটাকাটি কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমরা অনেকে দিয়ে দিই, অথবা আমরা না দিয়ে দিলেও যখন প্রিন্ট হয় তখন ওটা অটোমেটিকলি থাকে। সো এটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো এটা এখানে আপনি আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা ন্যূনতম মান আছে 0.125, এরপরে কম বেশি আপনি নিজের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। এরপরে আছে অপশন একটা আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন। এটা আসলে দেখার সুযোগ খুব বেশি হয় না, আর দেখতেও দরকার পড়ে না। কারণ আপনি যদি চিন্তা করেন যে আমি এখান থেকে প্রিন্টের কাজ করবো, সো প্রিন্টের কাজের জন্য যেই ধরনের সেট আপগুলো দরকার হবে বা
লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যেমন সিএমওয়াইকে আছে, আপনার রেজুলেশন 300 আছে, প্রিভিউ মোড ডিফল্ট আছে। সো এখানে আসলে খুব বেশি দরকার হয় না। হ্যাঁ, আর অ্যাডভান্স মোডে আপনার এখানে মোড সেটিংয়ে গেলে কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়, যেমন এই যে মোড সেটিংটা ক্লিক করলাম, এই ক্লিক করার পরে যে অপশনটা আসলো বা যে পপ আপ বক্সটা আসলো, এই বক্সটা হচ্ছে ব্যাকডেটেড ভার্সনে আসবে, আর আপডেট ভার্সনে এগুলো সহ আসবে। এই তো আপডেট ভার্সন বলেন যাই বলেন, এখানে সেটিংগুলো একই পর্যায়ে একইভাবে থাকবে। সো আমার এই যে সাইজ নেওয়া আছে দেখেন, উইথ হাইট দেওয়া আছে, তারপর হচ্ছে ইউনিট দেওয়া আছে। তো আমরা এখন এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে ব্লিডের মানটা এখানে চাইলে যা হচ্ছে তাই করা যায়। যেমন আমি যদি একাধিক আর্টবোর্ড নেই, সো একাধিক আর্টবোর্ড নিলে আর কিছু বেশ কিছু অপশন এখানে অন হবে, যেমন হচ্ছে এই যে আপনার গ্রিড বাই কলাম, অ্যারেঞ্জ বাই রো, সো এগুলো অন হবে। আপনি চাইলে এই আর্টবোর্ডগুলোকে নিজের মতো করে আপনি কলাম আকারে রো আকারে সাজায় নিতে পারবেন, যে একটার পর পর একটা হবে, আবার দুটা রেখে নিচে দুটা করে আসবে, এরকম টাইপের কিছু একটা। ঠিক আছে, এরপরে আপনি এই দুইটা আর্টবোর্ডের মাঝখানে, মানে একাধিক যখন নেবেন তখন একাধিক আর্টবোর্ডের মাঝখানে আপনার কিছু মান দিতে হয়, যে গ্যাপ রাখতে হয়। আপনি কি একবারে লাগাই দিবেন নাকি মাঝখানে কোনো গ্যাপ রেখে কাজ করবেন, সেটা আপনি স্পেসিংয়ে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে করে আমি একটা নিচ্ছি, একটা নিয়ে জাস্ট ওকে করে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। সো RGB নিলে এখানে একটা ওয়ার্নিং মারবে, কারণ আমি তো প্রিসেট নিয়েছি হচ্ছে প্রিন্টের জন্য, তাই না? তারপর আমি RGB নিচ্ছি, তার মানে আমাকে একটা ভুল এখানে দেখাচ্ছে। বাট আমার যখন A4 লাগবে, A4টা তো RGB এই প্রিন্টের মধ্যে আছে, তাহলে আমি কি করব? কোনো সমস্যা নেই, তাহলে আপনি হচ্ছে এই যে কালার মোডটা চেঞ্জ করে কাজ করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা আপাতত RGB নিচ্ছি, নিয়ে জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি, অথবা এখানে ক্রিয়েটে দিয়ে দিব। তো এটা ক্রিয়েট করলেও পেজটা ক্রিয়েট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই দেখেন একটা সাদা আউটপুট বা পেজ চলে আসছে, এইটা আমাদেরকে কাজের এরিয়া বা এইটা আমাদেরকে কাজ করার জন্য তারা দিয়ে দিল। তো এটার বাইরে যে একটা লাল লাল অংশ দেখতে পাচ্ছি, এটা এক্স্যাক্টলি হচ্ছে ব্লিড লাইন। ঠিক আছে, আপনার মেইন কাজ করা বা মেইন জায়গা এইটুকু, এইটা হচ্ছে ব্লিড। সোজা কথা হচ্ছে আপনি যখন বিল্ডিং তুলবেন, বিল্ডিংয়ের কলামগুলো ভিতরে দেয়, কিন্তু আমরা একটা বাউন্ডারি করে বাইরে জায়গা এক্সট্রা রেখে দিই, যেন অন্য পাশের কাজ করার জন্য যাতে না মিলে যাব, অন্য বিল্ডিংয়ের সাথে যদি ঝামেলা না হয়, একটু গ্যাপ থাকে না, সেই গ্যাপটা এক্স্যাক্টলি ডান। এখন যদি আমি নতুন করে আরও কয়েকটা নিয়ে এখানে যদি ধরেন আমি 4টা দিলাম, ওকে করে দিই। সো এখন আমাদের 4টা চলে আসলো, খেয়াল করলে দেখবেন একটা ডকুমেন্টের মধ্যে 4টা চলে আসছে। সো আমরা এইভাবেও কাজ করতে পারি। আমি আপাতত একটা নিয়ে কাজ করতেছি, বাকিগুলো আমার লাগবে না। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এই ডকুমেন্ট সেটআপ অ্যান্ড সেভ। এবার আমরা জাস্ট সেভটা দেখি। সেভ করার জন্য আমরা ফাইল যাব, ফাইল থেকে হচ্ছে প্রথমে হচ্ছে সেভ করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে এআই ফরম্যাটটা আছে সেটা আগে চুজ করতে হবে, মানে আমার এডিটেবল ফরম্যাটে। তো সেটার জন্য আমরা সেভ অ্যাজে যাব প্রথমে। তো এখান থেকে আমরা ফরম্যাট চুজ করব, এআই আছে, পিডিএফ আছে, ইপিএস আছে, মানে এডিটেবল ফরম্যাটগুলো এখানে আছে। এখানে জাস্ট আমরা ডেস্কটপ যদি নেই, সাপোজ ডেস্কটপ, সো ডেস্কটপে আমরা এখানে এইভাবে সেভ দিয়ে দেবো। এখানে কিছু অপশন চাবে, সো আপনি যে ভার্সনে চান কাজ করতে সেই ভার্সনে ক্লিক করে দিবেন। আপাতত হচ্ছে ব্যাকডেটের ভার্সনে যারা কাজ করে তাদের জন্য ব্যাকডেটের ভার্সনই থাকবে, আপডেটের ভার্সনগুলো থাকবে না। সো আমার আপাতত আপডেট ভার্সনটাই, অ্যান্ড দেন ওকে করে দেবেন। ঠিক আছে, আর ফাইনাল সেভের জন্য যখন আমরা জেপিজি সেভ করবো, তখন আমরা ফাইল থেকে যাবো এক্সপোর্টে। জেপিজি সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্টে যাব, আর জেপিজি ছাড়া মানে র ফাইলের জন্য আমরা সেভ অ্যাজে যাব। সো এক্সপোর্ট থেকে আমরা যদি এক্সপোর্ট অ্যাজে যাই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে দেখেন জেপিজি, পিএনজি, অন্যান্য যে নন এডিটেবল ফরম্যাটগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা জেপিজি নিলে বা জেপ্যাক যেটা বলেন সেটা নিয়ে দেন হচ্ছে আমরা ডেস্কটপ বা যেখানে লোকেশন দেবো সেখানে আমরা লোকেশনটা দিয়ে সেভ করে দেবো। এখন সেভ করার আগে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ইউজ আর্টবোর্ড এই লেখাটা থাকে কিনা। ইউজ আর্টবোর্ড লেখাটা থাকলে যেটা হবে, এই যে আর্টবোর্ডের বাইরে তো জায়গা আছে, এখন অনেক সময় কাজ করতে গেলে আর্টবোর্ডের বাইরেও কিছু অংশ থেকে যেতে পারে বা থাকতেই পারে, কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, তো ধরে নিলাম আছে, সো সেই ক্ষেত্রে কী হবে, আর্টবোর্ড সহ সেই বাইরের অংশটাও সেভ হবে। তো
তো এই অনাকাঙ্ক্ষিত জায়গাগুলো আমরা চাই না বলে এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ দিয়ে দেব। ওকে, আর রেঞ্জ অল মানে আমি যদি 10টা আর্টবোর্ড নিই তাহলে আমি কি একসাথে 10টা আর্টবোর্ডই হচ্ছে এক্সপোর্ট করব, তাহলে অলই থাকবে। আর যদি আপনি চান 10টার মধ্যে 5টা অথবা 2 নাম্বারটা অথবা 9 নাম্বারটা 10 নাম্বারটা, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে নাম্বারটা দিয়ে দিবেন রেঞ্জ সিলেক্ট করে। 1 থেকে 5 হলে 1-5, আর 1-2 হলে 1,2, এইভাবে। ঠিক আছে, তো এইভাবে দিয়ে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিবেন। সো এক্সপোর্টের এইখানে দেখবেন আপনাকে আরও অপশন দিচ্ছে ওই যে 8GB 2GB এগুলো নেওয়ার। সো আমরা তো প্রিন্ট যদি না দিই তাহলে তো আমরা 8GB নিবই, আর যদি প্রিন্ট দিই তাহলে সিএমওয়াইকে থাকবে। ঠিক আছে, সিম্পল ব্যাপারটা। অ্যান্ড দেন কোয়ালিটি যা আছে বেজলাইন এটা রেখে ওকে করে দেবেন, ঝামেলা শেষ। ঠিক আছে, তো হচ্ছে সেভ অ্যান্ড ডকুমেন্ট ক্রিয়েট অ্যান্ড সেভ। সবার জন্য আওয়াজটা খুব কম আসতেছে এরকম না? আওয়াজটা খুব কম না, আমি একটু আজকে আস্তেই কথা বলতেছি আর কি। না ভাইয়া ঠিক আছে, এটা মোটামুটি। আচ্ছা, হয়তো বা আমি মোটামুটি একটু রেঞ্জ কমাই আজকে কথা বলতেছি, খুব বেশি আর কি না হলেও না আর কি। ঠিক আছে, তাহলে আমি মনে হয় এই দুইটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন আমরা হচ্ছে শেপ ক্রিয়েশন আর হচ্ছে সিলেকশন টুলসে চলে যাই। তো আমরা আর্টবোর্ড ক্রিয়েট করার পরে আমরা পরবর্তী স্টেপটা হচ্ছে আমরা শেপ নিয়ে কাজ করব, বা আমরা যেই জিনিসের উদ্দেশ্যে আমরা আর্টবোর্ড তৈরি করলাম সেটাই চলে যাব। তো এইখানে একটা টুলস আছে যে টুলসটা ফটোশপে আমরা মুভ টুলস নামে চিনতাম, সেই টুলসটাকে বলা হয় সিলেকশন টুলস। কাজ কিন্তু একই, কিন্তু নাম ভিন্ন। হ্যাঁ, সিলেকশন টুলস, মুভ টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুলস। তবে এটার বাইরে একটা টুলস আছে যেই টুলসটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। পাশে একটা গ্রুপ সিলেকশন টুলস আছে, ওইটা আসলে ম্যাটার করে না, ওইটা আমাদের দরকার না। আমরা হচ্ছে সিলেকশন টুলসটা দেখছি। তো ডিরেক্ট সিলেকশন একটা, আর একটা হচ্ছে সিলেকশন। সিলেকশন যেটা করে, ধরেন আপনার 4 কোণা যদি একটা শেপ থাকে, তাহলে 4 কোণা একটা শেপ পুরো 4 কোণাই আপনার সিলেক্ট করে নেবে। আর ডিরেক্ট সিলেকশন টুলস কি করে, 4 কোণার মধ্যে যে কোনো নির্দিষ্ট পয়েন্ট আপনি চাইলে মডিফাই করতে পারবেন। সেটা আমরা একটু পরে দেখতেছি। তো দুটো টুলস আমরা ভাইয়া আমারটা ভিতর তো লেসো টুলও আছে একটা। সিলেকশন টুলসের মধ্যে তো ল্যাসো টুল না, ল্যাসো টুল হচ্ছে আপনি কোনটায় আছে? আপনি কি ইলাস্ট্রেটর আছেন? ইলাস্ট্রেটর ভার্সন 21 আছে। ও, আপডেট ভার্সনে। তো ওইটা আপডেট ভার্সনে হচ্ছে আপনার এই যে ল্যাসো টুল যেটা আমরা করতাম সেটা এই যে এখানে, এই যে ল্যাসো টুলটা, মানে ওইটা সিলেকশনের মধ্যে দিয়ে দিছে আপডেট ভার্সনে, বাট ব্যাকডেটে হচ্ছে এই যে দেখেন ল্যাসো টুলটা নিচে আছে। এটার কাজটা হচ্ছে আমরা ওই যে ফ্রিহ্যান্ড যেভাবে করতাম সেরকম আমি দেখাবো না, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি এইখানে একটা রেক্টেঙ্গুলার টুলস আছে, এই টুলসে আমরা মাউসের লেফট ক্লিক করে চেপে ধরবো। হ্যাঁ, মাউসের লেফট ক্লিক করে চেপে ধরবো, রাইট ক্লিক করে বা লেফট ক্লিক করে দেখবেন আপডেট ভার্সনে একটু চেপে ধরতে। অনেক সময় আমরা এরকম তাড়াহুড়া করলে অনেক সময় বের হয় না ব্যাকডেটেড ভার্সনগুলো, তখন আপনি যেটা করবেন মাউসের লেফট ক্লিক করে একটু চেপে ধরলেই দেখবেন বের হয়ে যায়। আপডেট ভার্সন এগুলো আসলে কোনো প্রবলেম করে না। আচ্ছা, তো রেক্টেঙ্গেল মার্কি টুল বলেন যাই বলেন, আমাদের ফটোশপে যেটা ছিল সেটা হচ্ছে সিলেকশন নিয়ে। আর এইখানে যেটা আছে এটা সরাসরি কালার দিয়ে দিবে। চলেন দেখি অ্যাপ্লাই করে। তো এখান থেকে শেপ তৈরি করে রেক্টেঙ্গেল মার্কি টুলটা নিলাম, বা রেক্টেঙ্গেল টুলটা নিলাম, মার্কি না সরি। তো নিয়ে আমি আর্টবোর্ডের উপরে আসতেছি। সো আমি জাস্ট মাউসে লেফট ক্লিক করে ড্র্যাগ করে আমি ছেড়ে দিলাম। সো কিছু একটা আমি দেখতে পাচ্ছি। তো নিচে সাদা উপরেও সাদা, কারণ আমরা এইখানে দেখতে পাচ্ছি সাদা। সো শেপটা হচ্ছে সাদা কালার নেওয়ার কারণে আমরা বুঝতেছি। আমরা যদি একটু বাইরে আমি কাজ করি, ইলাস্ট্রেটরে একটা সুবিধা আছে, আপনি যদি চান আর্টবোর্ডের বাইরে কাজ করতে সেটা আপনি পারবেন। কিভাবে দেখেন, আমি আর্টবোর্ডের বাইরে জাস্ট ড্রয়িং করতেছি, যেভাবে আমি টান দেবো। হ্যাঁ, ফটোশপে আমরা যেভাবে সিলেকশন তৈরি করতাম এখানে সেই একই প্রসেসে সিলেকশনটা আমরা তৈরি করব। তো এখানে সিলেকশন তৈরি করার পরে আর কালার দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট সিলেকশনের মধ্যে এরকম ড্রাগ করলে ছেড়ে দিলে অটো কালার ফিল হয়ে যায়। ঠিক আছে, এখন আপনি যদি চান এইখান থেকে অ্যাপ্লাই করবেন, ক্লিক করবেন, দেখবেন অটো কালার চুজ করলে ওখানে চলে আসতেছে। ঠিক আছে, সো খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার। তারপর আমরা যদি এখান থেকে আরও শেপ তৈরি করি, যেমন ইলিশ তৈরি করি, সো ইলিশ তৈরি করতে পারবো। রাউন্ডেড রেক্টেঙ্গেল, সো রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো, মানে এটা একটু কর্নার কর্নার রাউন্ড রাউন্ড হবে। ঠিক আছে, তো এরকম অনেক মজার জিনিস আছে, পলিগন আছে। ঠিক আছে, স্টার আছে, যেভাবে আপনি চান। এখন স্টারটার কালার আপনি অন্য কিছু দিবেন, সো দিতেই পারেন। ঠিক আছে, এখন আমি এভাবে তো তৈরি করতে পারবো সবগুলো।
তো এভাবে হচ্ছে মেজারমেন্ট থাকে না অনেক সময়, তাহলে আপনি যেটা করবেন মাউসের লেফট ক্লিক করে নিতে পারেন সবগুলো শেপের ক্ষেত্রে। যেমন আমি স্টার টুল দিয়ে দেখাচ্ছি, মাউসের লেফট ক্লিক করলাম। সো মাউসের লেফট ক্লিক করলে এখানে দুইটা অপশন আপনারা আর এক্সট্রা পাবেন, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে পয়েন্ট। সো রেডিয়াস অন এই যে হচ্ছে স্টারের পয়েন্টের দুইটা যেটা আছে, একটা পয়েন্ট এটা, একটা পয়েন্ট এটা। সো আপনি চাইলে এই দুইটা পয়েন্টকে আর একটু রাউন্ড আর একটু বড়, একটু চিকন, একটু ছোট এগুলো করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে পয়েন্ট, এখানে 5টা পয়েন্ট আছে, 1 2 3 4 5, মানে স্টারে নর্মালি 5টা পয়েন্ট, আপনি চাইলে এগুলো বাড়াতে পারবেন। যেমন আমি ধরেন এইবার পয়েন্ট আমি হচ্ছে 15টা করলাম, আর রেডিয়াস 2 যেটা আছে সেটাকে আমি আরও একটু বেশি করলাম, ধরেন আমি এরকম করে দিলাম, এরপর আমি ওকে করে দিছি। সো এবার যদি একটু খেয়াল করেন, এখন আমি কিন্তু স্টার থেকে কিছু মডিফাইড করে আমি আরেকটা নতুন শেপ পেলাম। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি চাইলে এখান থেকে পলিগনটাও করতে পারেন। তো এটা 6টা, তো মাউসের লেফট ক্লিক করেন। সো এখানে রেডিয়াস আছে, তো রেডিয়াসটা হচ্ছে এই যে এগুলোর আপনার দূরত্বগুলো সামথিং, তো এখানে একটা রেডিয়াসই আসলে ওইটা খুব বেশি ডিফারেন্ট কিছু না। তো আপনি চাইলে এখানে ধরেন আমি এটা 10টা করে ওকে করে দিলাম। সো এটা একটা 10টার শেপ, মানে 10টার হচ্ছে পলিগনাল শেপ তৈরি করে দিল। ঠিক আছে, ঠিক একই প্রসেসে আপনি চাইলে রাউন্ড, ইলিপস সবই পারবেন। ইলিপসের হচ্ছে আপনি উইথ আর হাইট সেম রাখতে চাইলে এখানে সেম রাখার ব্যবস্থা আছে। যেমন এইটাকে আমি কপি করে এখানে যদি আমি পেস্ট করে দিই, তাহলে দুইটার মান কিন্তু এক হয়ে গেল। এখন আমি ওকে করে দিলেই এটা একদম পারফেক্ট অ্যাকুরেট একটা শেপ তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে আমরা চাইলে রাউন্ডের রেক্টেঙ্গেলটাও আমরা বানাতে পারি। যেমন উইথ আর হাইট, এখানে দুইটা অপশন আছে, হাইট আর উইথ আছে। এইটার সাথে আর একটা অপশন হচ্ছে কর্নার রেডিয়াস। দ্যাট মিন্স আমি যদি একটু আগের শেপটা দেখাই, যেমন এইটার বর্ডারগুলো একটু রাউন্ড রাউন্ড, তাই না? সো এই রাউন্ড রাউন্ড ব্যাপারগুলো আমরা যদি এখানে বাই ডিফল্ট চাই, যেমন মাউসের লেফট ক্লিক করে ধরেন এখানে আমি একটা মাপ দিচ্ছি 3 ইঞ্চি, আর এখানে আমি দিচ্ছি 2 ইঞ্চি সাপোজ। তারপর হচ্ছে আমি কর্নার রেডিয়াস আমি হচ্ছে 7 মানে 6.6 ইঞ্চি করে দিলাম। ওকে, সো এখন খেয়াল করে দেখেন ওর মতো করে একটা শেপ দিয়ে দিয়েছে, যেটা আমি মাপ দিয়ে দিয়েছি সেটা। ঠিক একই প্রসেস আপনি চাইলে রেক্টেঙ্গেল টুলসটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এছাড়া একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যারা আপডেট ভার্সন ব্যবহার করে সিসি, তাদের এই রেক্টেঙ্গেল টুলসটা না নিলেও রেক্টেঙ্গেল করা যায়, রাউন্ডেড রেক্টেঙ্গেলটা আর কি। সেটা আমি ধরেন এই নর্মাল রেক্টেঙ্গেল নিলাম, সেটা অন্য কোনো টুলসেও করা যাবে, অন্য কোনো শেপেও করা যাবে। মজার ব্যাপারটা হচ্ছে এটা সিলেক্ট করলেই দেখবেন, মানে এটাকে জাস্ট সিলেকশন টুলসে গিয়ে, যে সিলেকশন টুলস মানে আপনি কোনটা নিয়ে কাজ করবেন ইলাস্ট্রেটরে সেটাকে বুঝাইতে হবে। যেমন আমি কাজ করব এটা নিয়ে, সো এটা ক্লিক, তো এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা ক্লিক, এটা অ্যাক্টিভ, এটা ক্লিক, এটা অ্যাক্টিভ, এটা ক্লিক, এটা অ্যাক্টিভ। সো যেটাই কাজ করবো, সো এটা ক্লিক করলাম, অ্যাক্টিভ হলো। এখন আমি যখন এই কর্নার দিকে তাকাই তখন দেখেন একটা পয়েন্ট এক্সট্রা চলে আসতেছে। সো এই পয়েন্টের কাছে গেলেই দেখবেন আমার আইকন যেটা আছে এটা আবার একটু চেঞ্জ হয়। সো এই পয়েন্টটা ধরে যদি আমি ভিতরের দিকে টান দিই তাহলে দেখবেন এটা রাউন্ড হয়ে যাচ্ছে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সিসিতে এই মজার ব্যাপারটা। হ্যাঁ, এটা অন্যভাবে করা যায়, প্রপার্টিসে গিয়ে অন্যভাবে করা যায়। রাউন্ড কর্নার রেডিয়াস আছে, সেটাও দিয়েও আপনি চাইলে করতে পারবেন। ডিফারেন্ট সেটা, ব্যাপারটা হচ্ছে সেটা ডিফারেন্ট, এই যে এখানে আছে। কিন্তু আমার কথা হচ্ছে আপডেট ভার্সনে এই সুযোগ সুবিধাটা যদি থাকে তাহলে এত কিছু তো আমার দরকার নেই, তাই না? যেমন আমি যদি এই স্টারে যাই, তো স্টারে গেলে ডিরেক্ট সিলেকশন টুলসে গেলেই দেখবেন, ডিরেক্ট সিলেকশন টুলস যেটা আছে সেখানে গেলেই দেখবেন পয়েন্টগুলো সিলেক্ট হচ্ছে। আর এইখানে দেখেন আমি জুম করতেছি, অল্টার ক্লিক করে মাউসের লেফট জাস্ট অল্টার চেপে ধরবেন এবং মাউসের যে চাকাটা আছে হুইল এটা ঘুরাবেন, ঘুরাইলে দেখবেন এটা জুম ইন আউট হচ্ছে। সো এখানে এই প্রসেসটা শুধু চাকা ঘুরাইলে এটা উপর নিচে করবে, আর অল্টার ধরে চাকা ঘুরাইলে মানে কার্সরের হুইলটা স্ক্রল করলে এটা জুম ইন আর আউট হবে। এমনিতে নর্মালি প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে তো জুম ইন আউট হয়, সেটা তো আলাদা কথা। আচ্ছা যাই হোক, তো আমরা এই এই অপশনগুলো আমরা হচ্ছে ধরেন এই টাইপের করে দিচ্ছি। সো মজার ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু করতে পারতেছি। দেখেন একটু কর্নার কর্নার করে দিলাম, সবগুলো এরকম থাকলো। ঠিক আছে, সো এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের আপডেট ভার্সনে খুব ভালো করে করা যায়। তো এটা হচ্ছে শেপ তৈরির প্রসেসটা। এখন শেপ তৈরি করার পরে যে আমরা কালার দিচ্ছিলাম, এই কালারটা কীভাবে আসতেছিল, কালারটার আসার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে
আপনি সরাসরি এখান থেকে পিক করে কালার দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন কালার এখানে চেঞ্জ করার চেষ্টা করি, তো একটারও কালার চেঞ্জ হচ্ছে না। কারণটা হচ্ছে এটা, আমি কোনটা নিয়ে আসলে কাজ করব বা কোনটার কালার আমি চেঞ্জ করব, একটা বা একাধিক কালার আমি চেঞ্জ করব কিনা সেরকম কিছুই আমার সিলেক্ট নাই। সো সেই সিলেকশনটা আনতে হবে সিলেকশন টুলস দিয়ে। নর্মালি জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট হবে। বাইরে ক্লিক, ডিসিলেক্ট। ভিতরে ক্লিক মানে শেপটার উপরে ক্লিক, সিলেক্ট। তো সিলেক্ট হলে দেখেন ওই যে ট্রান্সফর্মের মতো একটা অবস্থান চলে আসে। এরপরে আপনি চাইলে শিফটার অল্টার ধরে এটাকে বড় এইভাবে ছোট করে দিতে পারবেন, মানে রেশিও তাতে ঠিক থাকবে। আর নর্মালি যদি এমনি টানাটানি করেন তাহলে তার রেশিও ঠিক থাকবে না। যদি শিফট অল্টার দেন তাহলে রেশিও ঠিক থাকবে। সো ব্যাপারটা খুবই সিম্পল। বাইরে ক্লিক, ডিসিলেক্ট, ভিতরে ক্লিক, সিলেক্ট, শুধু সিলেকশন টুল। এখন এটাকে সিলেক্ট করে আমি চাইলে এই কালার প্যালেট থেকে সরাসরি কালার দিতে পারি, অথবা এখানে দুটা বক্স আছে, সো এই বক্স দিয়ে দিতে পারি। তো এই দুইটা বক্সের মধ্যে প্রথম উপরে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটার নাম হচ্ছে ফিল কালার। ফিল কালার, ভিতরে যে কালারটা দেওয়া হয় সেটাকে বলা হয় ফিল কালার। ক্লিক করলেই দেখবেন এরকম ওপেন হয়ে গেছে ফিল কালার। সো এই ফিল কালার থেকে আমি চাইলে আমার মতো করে আমি কালার চুজ করতে পারি। ওকে করে দিলে সেটা এখানে চলে আসবে। আবার ক্লিক। এখন এই যে ভিতরে যে কালার আসে, এই ভিতরে কালারের আবার তিনটা অপশন আছে সাব ক্যাটাগরি। মানে আপনি যদি চান একটা, মানে সলিড কালার, আমি তো এখানে যে কোনো একটা কালার দিচ্ছি তাই না, সলিড। আপনি চাইলে এখানে একাধিকও কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট। সেটার জন্য আপনি যেটা করতে হবে, আপনি এখানে ফিল বলেন, স্টক বলেন, যেটা উপরে থাকবে বা ওপেন থাকবে বা অ্যাক্টিভ থাকবে, সেটার জন্য নিচে এখানে তিনটা অপশন আছে, এই তিনটা কাজ করবে। প্রথমটা হচ্ছে সলিড। তো এই যে সলিড কালারটা দিচ্ছে, এটা আমাদের ভিতরে আসতেছে। এখন আমরা এই ফিলটা চুজ করা আছে এই কারণে। তো সলিড, তারপর আছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টে যদি আমি ক্লিক করি, এই যে এখন গ্রেডিয়েন্ট চলে আসলো। এখানে গ্রেডিয়েন্ট প্রিসেট আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সো কালার চেঞ্জ করার এই যে অপশন চলে আসতেছে। ঠিক আছে, আপনি যেভাবে চান সেভাবে আপনি কালার নিতে পারেন, পিক করে নিতে পারেন। ঠিক আছে, যেভাবে চান আর কি। ধরেন আমি কালার নিয়ে আমাকে ডানেটা চলে আসলো। ঠিক আছে, তো এরপরে আমরা যদি চাই, ধরেন এইখানে আমরা ক্লিক করব, সাপোজ এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি কালারটা চুজ করব এই প্যালেট থেকে। সেটা করলেও আমাদের কোনো সমস্যা হবে না। এই যে, তো এখানে যদি চাই আমি আরো কিছু আমি বক্স তৈরি করবো, যেমন এখানে আমি ক্লিক করলাম, সো এখানে ডাবল ক্লিক, তো কালারটা চলে আসবে। এখানে একটা বক্স আছে, এখানে ডাবল ক্লিক, কালার। সো এখন যদি আমি দেখি খেয়াল করে, এইখানে কিন্তু আমাদের কালার অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? তো এইভাবে যদি চাই আমরা একাধিক কালারও অ্যাপ্লাই করতে পারি। আর এমন যদি হয় যে আমরা কোনো কালারই অ্যাপ্লাই করব না, যেমন এইটা আমরা চাচ্ছি ফাঁকা থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা নান করে দিতে পারি, ফিলটা নান থাকবে। সো ফিলটা নান থাকলে কি হলো, দেখেন এখানে একটা বর্ডার আছে, অনেক সময় এরকম বর্ডার আমাদের দরকার হতে পারে। হ্যাঁ, তো এইটা আমরা চাইলে রাখতে পারবো, মানে ফিলে কোনো কালারই রাখবো না, বর্ডারে রাখবো। সেই বর্ডারটা কীভাবে রাখবো আসতেছি, বাট ফিলে কোনো কালার থাকবে না। তো ফিলের তিনটা অপশন হচ্ছে সলিড কালার, সেকেন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, থার্ড হচ্ছে নান, মানে কোনো কালারই না। তো একইভাবে এই নিচে দেখেন আরও একটা অপশন আছে, এটাকে বলা হয় স্টক কালার, মানে উপরে যেটা থাকবে, মানে উপরেরটা ক্লিক করলে উপরে চলে আসবে, নিচেরটা ক্লিক করলে উপরে চলে আসবে। যেটাই ক্লিক করবেন সেটাই উপরে চলে আসবে, আর সেটাই হচ্ছে কাজ করবে। যেমন আমার স্টকের আমার ফিলের কাজ আপাতত লাগবে না, আমি স্টকে যাচ্ছি, সো স্টকটাকে উপরে আনতেছি, ওপেন করে অ্যাক্টিভ হয়ে গেল স্টকটা। তো এই স্টকের জন্য এখন এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কাজ করবে, মানে তিনটা। এখন যদি আমি কোনো কালার চেঞ্জ করি, দেখবেন আমার ফিলে কালার না গিয়ে স্টকে কালার, এই যে দেখেন লাইন যেটা আছে স্টকে কালার যায়। ঠিক আছে, আমি চাইলে স্টকে গ্রেডিয়েন্টও দিতে পারি ওই আগের মতোই। এই দেখেন গ্রেডিয়েন্ট চলে আসলো। আমি চাইলে কোনো না কালারও দিতে পারি, বাট কোনো কালার অ্যাপ্লাই হবে না, সেটাও করে দিতে পারবো। সো নানে ক্লিক, তাহলে ব্যাপারটা কিন্তু ইজি। আমি এখানে কোনো কালার দিই না বলে এখানে দেখতেছি না, আমি যদি কালার দিই তাহলে কালারটা চলে আসবে। ফিলে দিলে, ফিলে জন্য অ্যাক্টিভ রাখতে হলে আমার উপরে রাখতে হবে এবং ফিলে তখন কালার অ্যাপ্লাই হবে। আর যদি স্টকের জন্য অ্যাক্টিভ রাখতে হয় তাহলে স্টকটাকে উপরে আনতে হবে, যেমন ক্লিক করবেন স্টকটা উপরে চলে আসবে, অথবা কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করলে এটা সুইচ হয়, এক্স, দেখছেন এক্স। সো এইভাবে করলে আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এখন স্টক কালার ফিল কালার একই সময় ইউজ করতে পারেন, যেমন আমি এই যে ইউজ করতেছি, লাল দেখা যায় বাট খুব বেশি দেখা যায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখানে উপরে স্টকের মান আছে, এই মানটা নিয়ে আপনি কাজ করতে হবে। তো এখানে যদি ক্লিক করি,
এই দেখেন এইখানে কতগুলো মান আছে। সো আপনি যদি বড় চান বড় হচ্ছে মান, কম চাইলে কম হবে, ঠিক আছে, যেভাবে চান। অথবা আপনি বাই ডিফল্ট এখান থেকে যে আপ ডাউন অ্যারো আছে, সো আপ বাড়বে, ডাউন কমবে, ঠিক আছে, এইভাবেও আমরা করতে পারি। তো এখন যদি আমি চেঞ্জ করি তাহলে কালারটা দেখবেন যাচ্ছে হচ্ছে স্টকে, কারণ আমার স্টক ওপেন আছে। আর যদি ফিল্ড ওপেন রাখি অ্যাক্টিভ তাহলে ফিলে যাবে। সো এইটা হচ্ছে সিম্পল ব্যাপার এবং কালার দেওয়ার ওয়েটা, ঠিক আছে। আর সিলেকশন টুলস, এই যে সিলেক্ট, জাস্ট ক্লিক সিলেক্ট, চাইলে ডিলিট করতে চাইলে ডিলিট বাটন এখন প্রেস করেন, ডিলিট, এই যে ক্লিক ডিলিট, সিলেক্ট করতে হবে ডিলিট করতে হবে, সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট, শুধু সিলেকশন টুলস দেয়, আর কোনো এখানে মন্ত্র নাই। আর ডিরেক্ট সিলেকশন টুলস কাজটা করে এইভাবে, যেমন এইটা হচ্ছে 1 2 3 4টা পয়েন্ট আছে। সো আপনার ধরেন এই পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে, তো আমি এই পয়েন্টটাকে ডিরেক্ট সিলেক্ট করে নিলাম, ক্লিক করলাম, এখন দেখেন আর কোনো পয়েন্ট সিলেক্ট নেই। এখন এই পয়েন্টটা এইভাবে চাইলে কার্ভ করতে পারি, জাস্ট এই পয়েন্টটা নিয়ে আমি এখন চাইলে কাজ করতে পারবো। যেমন এই পয়েন্টটাকে আমি এই দিকে নিয়ে আসতেছি, এই দিকে নিয়ে যাচ্ছি, যেভাবে চাই সেভাবে আমি করতে পারবো। তারপরে এই পয়েন্টটা যদি আমি ক্লিক করি, সো এই পয়েন্টটাকে আমি এখন যেদিকে চাই সেদিকে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, সিম্পল। তো এইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ। হ্যাঁ, সিলেকশন টুলস কি করবে দেখেন, সিলেকশন টুলস হচ্ছে পুরো বডিটাকে যে মুভ করায়, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস এটা সিলেক্ট করলে হবে। এই যে এখানে পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন ওই যে আপডেট ভার্সন, এখানে একটা পয়েন্ট আছে, এটাকে টেনে এরকম দিলেই হবে। তো এই হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো, শেপ ক্রিয়েশন, সিলেকশন, ওয়ার্ক উইথ ফিল, স্ট্রোক অ্যান্ড গ্রেডিয়েন্ট কালার। সো আপনারা কি এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা যারা দেখতেছেন আমাকে? জি ভাইয়া। ওকে, পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের শেপগুলো অ্যারেঞ্জ করা। সো শেপ অ্যারেঞ্জ, আনডু, রিডু, জুম ইন আউটটা আমরা ডিজাইন দেখব। তো সেই অ্যারেঞ্জমেন্ট, আনডু, রিডু এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু না। যেমন আনডু রিডু ব্যাপারটা দেখায়, স্টক কালারটা আমি অফ করে নিলাম, নান করে নিলাম, আমার দরকার নেই, আমি ফিল কালারটা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমরা কালার দেব। নতুন নতুন যারা ডিজাইন করে বা ইলাস্ট্রেটর কাজ করে তাদের এই প্রবলেমটা হয়, স্টক অন করা থাকে, কালার দেওয়া থাকে, বুঝতে পারে না এরকম থাকে, তার তো জানে যে কালার চেঞ্জ হচ্ছে, ওকে ডান, কিন্তু স্টকে একটা ক্ষুদ্র একটা মান অ্যাপ্লাই হয়ে আছে, অনেক সময় সেটা কালো আকারে থাকে ডিফল্ট প্রথম প্রথম যখন কাজ করে। তো এই জিনিসটা ডিজাইনকে নষ্ট করে, সেটা বুঝতে পারে না বা ফিল করে না বা খেয়াল করে না। তো এই জিনিসগুলো খেয়াল করলে দেখবেন ভালো ভালো ডিজাইন আপনার হচ্ছে সেফ থাকবে, না নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি একটা শেপ তৈরি করলাম এভাবে ছোট করে। তো এটা স্টকটা অফ করে দিলাম, ফিলটা অন করে নিলাম, দেন অল্টার ধরে আমি সিলেকশন টুলসে থাকা অবস্থায় সিলেকশন টুল দিয়ে এটাকে ক্লিক করলাম, সিলেক্ট হলো, অল্টার ধরে আমি এটা কপি করলাম, সেটা কপি হলো। তো এটা আমি জাস্ট একটা ভিন্ন কালার দিয়ে দিলাম বোঝার জন্য। তারপর অল্টার ধরে আমি এটাকে কপি করে এই দিকে নিয়ে আসলাম। তো এটা আমি একটা ধরেন আর একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইটা একটা ভিন্ন কালার দেব। দেন অল্টার ধরে আরেকটা আমি কপি করে এইখানে দিয়ে দিচ্ছি, সেটা আমি ধরেন আরেকটা ভিন্ন কালার দিয়ে দিচ্ছি এটা। তা এখন এখানে বেশ কিছু শেপ তৈরি হয়েছে। আমরা যদি খেয়াল করি এটা সবার নিচে, এটা তারপরে, এটা তারপরে, এটা তারপরে, যদি এইভাবে খেয়াল করি যে, তাই না, এইভাবে খেয়াল করলে আমরা দেখতে পাবো। এখন আপনার যদি এমন মনে হয় যে ভুল হয়েছে, সো ভুল হইলে আপনি আন্ডু করবেন, এখানে গেলেই দেখবেন আন্ডু করার অপশন আছে, কন্ট্রোল জেড। সো কন্ট্রোল জেড, দেখেন আন্ডু আমি কি কি করতেছি, আন্ডু এই মুহূর্তে আমি মুভ করছি, সো এটা মুভ হয়েছে। এরপর হচ্ছে কালার চেঞ্জ করছি, সো এখন এই যে কালার চেঞ্জ হলো, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলে এখানে আন্ডু হবে, এটা আসলে কোনো সমস্যা না। এখানে কন্ট্রোল জেড, অল্টার ধরতে হয় না, কন্ট্রোল অল্টার জেড আর দিতে হয় না একাধিক কাজের পিছনে যাওয়ার জন্য। আর সামনে আসার জন্য জাস্ট শিফট কন্ট্রোল জেড রেডি করতে হবে। তো এখানে আমি যে কালার দিছি, আমি ক্লিক করলে এই যে কালারটা চেঞ্জ হবে। এবার হচ্ছে মুভ করছিলাম, সো ক্লিক করলে সামনে আসলে যে মুভ হলো। সো ব্যাপারটা খুবই সিম্পল। আর আপনার জুম ইন আউটের ক্ষেত্রে এখানে দেখবেন আলাদা একটা জুম টুলসই আছে, সেটা দিয়ে আপনি করতে পারেন। বাট আমি বলি যে জুম টুলসে বারবার যেতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি একটা কাজ করতে পারেন, অল্টার দিয়েই জাস্ট মাউসের চাকাটা ঘুরাই দেন, ঝামেলা কম হবে, ঠিক আছে। এছাড়াও অনেক বড় বড় শর্টকাট আছে, সেগুলোই আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ,
কিন্তু আমি মনে করি যে এটাই পারফেক্ট। দেন এখন আমার এমন হতে পারে যে ঠিক যেভাবে আছে সেভাবে আমার এই লালের নিচে এটা থাকবে, অথবা লাল শেপটার নিচে এই শেপটা থাকবে। সো এখন আমি সেটা কিভাবে দিব, আমি জোর করে সেটা দিতে পারবো, বা আমার কি প্রসেস সেটা দেখব। তো শেপগুলোকে অ্যারেঞ্জ করার জন্য যে প্রসেসটা আপনার ফলো করতে হবে, যেমন আমি যদি এইটাকে ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করলে যেটা নিয়ে কাজ করবেন সেটা মাউসে সেটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তো আমি রাইট বাটন ক্লিক করার পরে আমি এখানে নিচ থেকে একটা অপশন পাবো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আমি যদি আরও কিছু অপশন দেখি তাহলে এখানে লেখা দেখব ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, অ্যান্ড এখানে কিছু শর্টকাট আছে, শর্টকাটগুলো ইউজ করলেও হবে। তো আমি যদি একবার সবার নিচে এই শেপটাকে সবার নিচে পাঠিয়ে দিতে চাই তাহলে আমাকে সেন্ড টু ব্যাক করতে হবে। আর যদি চাই এক স্টেপ, যেমন এইটার নিচে, কারণ ইমিডিয়েট এইটার নিচে এইটা, সো তাহলে আমাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিতে হবে। দেন আমি যদি এই শেপটাকে লালের উপর আনতে চাই এক স্টেপ, তাহলে আমার সেন্ড ব্রিং টু ফরওয়ার্ড করতে হবে। আর যদি এটাকে একদম সবার উপরে আনতে চাই তাহলে আমার ব্রিং টু ফ্রন্ট করতে হবে। সো আমি এখন ব্রিং টু ব্যাক দিই, সেন্ড টু ব্যাক, সরি সেন্ড টু ব্যাক। তো এখন খেয়াল করেন আমি যদি এই শেপটার নিচে যাই, এই শেপটার নিচেও সে চলে গেল, এই শেপটার নিচে গেলে এই শেপটার নিচেও চলে গেল, সে ঝামেলা শেষ। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে যদি আমি ব্রিং টু ফরওয়ার্ড দিই, সো দেখেন এক স্টেপ উপরে চলে আসলো এটার উপরে, বাট এগুলোর নিচে কিন্তু আবার, ঠিক আছে। সো ব্যাপারটা কিন্তু খুবই মজার, ইজি ইলাস্ট্রেটরে কাজ করতে। আর ইলাস্ট্রেটর মজার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোনো লেয়ার আপনার নিজে থেকে নিতে হয় না, চাইলে নিতে পারেন, অপশনও আছে, এই যে এখানে এই লেয়ারের অপশনও আছে, বাট এখানে অটো পাথ তৈরি করার কারণে লেয়ার আসলে নিতে হয় না, এই যে অটো পাথ তৈরি করে। বাট যখন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ হয় বা অ্যানিমেশন নিয়ে কাজ হয় তখন আপনাকে আলাদা আলাদা লেয়ারে কাজ করতে হবে ডেফিনেটলি, না হলে হচ্ছে এক্সপোর্ট করার সময় মানে ইম্পোর্ট যখন অ্যানিমেশনে করা হয় তখন আসলে একটা লেয়ার মানে একটা ইমেজ, ঠিক আছে, আর অনেকগুলো লেয়ার মানে অনেকগুলো ইমেজ, সো ওইটা তখন অনেকগুলো ইমেজ আকারে ইম্পোর্ট হবে। আর যদি একটা লেয়ার নিয়ে কাজ করেন তাহলে একটা। আচ্ছা, তো এইটা হচ্ছে শেপ অ্যারেঞ্জমেন্ট আর শেপ আন্ডাররেটেড করার ব্যাপার। তো আমরা মনে হয় আমাদের এই পুরো সিলেবাসের টপিকগুলো আমরা মনে হয় ক্লিয়ার। ইজ ইট ক্লিয়ার সবার জন্য? কি বোঝা সম্ভব হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা একটা বুক কভার আর হচ্ছে লেটার হেড ডিজাইনের ব্যবস্থা করি নাকি? জি জি ঠিক আছে, আমরা একটা বুক কভার ভাইয়া, এই আমার ফটোশপ আর এআর ভিতরে একটু পার্থক্যটা একটু বললে ভালো হয় না, দুটার ভিতরে? ওই যে প্রথমে বললাম, আপনি মনে হয় হয়তো বা খেয়াল করেন, আমি জানি না, প্রথমে হচ্ছে বলছিলাম ইন্ট্রোডাকশন যেটা বললাম সেখানে পার্থক্য আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে আপনার পার্থক্যটা হচ্ছে রাস্টার একটা হচ্ছে ভেক্টর। ফটোশপটা কি রাস্টার গ্রাফিক্স, ইলাস্ট্রেটরটা কি ভেক্টর গ্রাফিক্স। সো রাস্টারে কি থাকে, পিক্সেল থাকে। তো পিক্সেল বড় ছোট করতে গেলে রেজুলেশন কম বেশির একটা ব্যাপার থাকে, কিন্তু ইলাস্ট্রেটরে সেই ব্যাপারটা নেই। তো এই জন্য ইলাস্ট্রেটর যেহেতু ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার, এই জন্য ইলাস্ট্রেটরে প্রিন্টের কাজ করা হয় বা প্রিন্ট কাজে ব্যবহার করা হয়। যত ধরনের বড় কাজ করেন আর যাই করেন, এখানে আপনার একটা রেশিও আছে, রেশিও মেনটেন করে কাজ করলে আপনার সেই রেশিওটা যখন ওই প্রিন্ট করার সময় আপনার প্রেসে ওরা দিয়ে দেয় তখন ওইটা ওই বড় প্রিন্ট হয়ে যায়। যেমন 247 ইঞ্চির উপরে ইলাস্ট্রেটরে আপনার আর্টবোর্ড নেওয়া যায় না, কিন্তু 247-এ আপনি যদি 247-কে 12 দিয়ে ভাগ দেন, সাপোজ আমি আপনাদেরকে রিয়েল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ক্যালকুলেটর 247 সম্ভবত না 27, যাই হোক ধরলে আমরা একটু ম্যাক্সিমামে ধরলাম 247 সম্ভবত। 247 ভাগ আমরা যদি 12 দেই, হ্যাঁ 247, সো 20 ফুটের বড় ডিজাইন আমরা একবারে আমরা এখানে করতে পারি না, বা 20 ফিটের বেশি নিয়ে আমাদের এখানে সম্ভব না, মানে আমাদের ক্যাপাবিলিটি নাই এই ইলাস্ট্রেটরে। কিন্তু আমাদের তো অনেক সময় দরকার হয়। পার্সোনালি আমার নিজের ডিজাইন করা আছে যেটা হচ্ছে আপনার 20 ফিটের অনেক বেশি,
যেমন আমি আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাই। এটা লাস্ট ক্লায়েন্ট একটা ছবি দিছিল, এই যে বিলবোর্ড, দোকানের যে সাইনবোর্ড, সরি বিলবোর্ড না, সাইনবোর্ড, সাইনবোর্ড যে ডিজাইন, যেমন এই একটা আর আরেকটা করা আছে, আমি জাস্ট দেখাচ্ছি। লাস্টে করলাম যেমন এই রিসেন্ট দিছি তাদের সাইনবোর্ড, এটা এই যে এনএস এন্টারপ্রাইজ ফায়ার সেফটি ইকুইপমেন্ট জানি কাজ করে। তো এইটাও কিন্তু অনেক বড় একটা কি বলে, বড় একটা সাইজ নিয়ে কাজ করা। এখন আপনার এই যে বড় সাইজগুলো নিয়ে যখন কাজ হয় তখন আসলে ইলাস্ট্রেটরে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাতে ডিজাইনটা করতে হয়। তো এই ফর্মুলাটা দিলে তো রেশিওটা নষ্ট হয়ে যায়, তাই না? সো এই রেশিওটা নষ্ট হইলে তো আমার ওই ডিজাইন আসলে প্রিন্ট করতে গেলে ঝামেলা। কিন্তু এইখানে রেশিও যাই করেন আর ফরম্যাট যাই অবস্থায় রাখেন কোনো সমস্যা হবে না, কারণ এখানে তো পিক্সেল নাই। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে, আরও ক্লিয়ার হয়ে যাবেন। যেমন একটা বৃত্ত নিলাম, এটা আমি একটা রেড কালার দিয়ে দিলাম আর এটাকে কপি করলাম। সো এইটাকে আমি এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। রাস্টারাইজ মানে হচ্ছে আমরা জানি ফটোশপের যে নর্মাল ইমেজটা, এটা যেমন এটা একটি ইমেজ, আর আমি চাইলে এটাকে কালার দিতে পারবো না, এটা রাস্টার ইমেজ। কিন্তু এইটা ভেক্টর, হ্যাঁ, এটাকে আমি চাইলে যখন তখন এখন টানা এছাড়া যা ইচ্ছা তাই করতে পারবো, ঠিক আছে, যা ইচ্ছা তাই করতে পারবো। যেমন আমি আর বড় করে দিলাম, এটা অনেক বড় করে দিই, সাপোজ কালারটা সেম রেখি অনেক বড় করে দিচ্ছি, করলাম। কিন্তু আমি যদি এই ইমেজটার দিকে একটু তাকাই, আমি যদি একটু জুম করি, জুম করলে দেখবেন এই যে এটা একটা অবস্থায় গিয়ে ফাটা শুরু করতেছে, যেমন 8500 সামথিং জুমে গিয়ে এটা দেখতেছি পিক্সেলেট হয়ে গেছে। কিন্তু এই একই জুমে যদি আমি এখানে দেখি, একই জুম না, সর্বোচ্চ 10,000 জুম আছে। তো এখানে যদি আমি হচ্ছে 10,000 না, সরি, আমার এখানে জুম আছে হচ্ছে 64,000, তার দ্যাট মিনস অনেক জুম। সো এইটাও যদি আমি ম্যাক্সিমাম জুমেও যদি যাই, তাও একবার একটু দেখেন এখানে কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন কোনো চেঞ্জ আছে? নাই, কোনো কিছু ফাটা নাই বা কোনো পিক্সেলেট হওয়ার সুযোগ নেই। বাট আপনি যদি দেখেন একই জায়গায় গেলাম, এইটা রাস্টারাইজ বা রাস্টার লেয়ার ফাটতেছে বা পিক্সেলেট হচ্ছে, এটা হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। মানে বড় থেকে বড় ডিজাইন ইলাস্ট্রেটর করা যায়, ফটোশপ করা যায় না। ফটোশপে করতে পারবেন না, এটা কোনো আসলে নিয়ম না, করতে পারবেন। রাস্টার তার জন্যই হয়ে যাবে। হ্যাঁ, কোয়ালিটি লেস, আপনি যদি কোয়ালিটি লেস ডিজাইন প্রিন্ট করতে চান তাহলে ফটোশপ ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। ওকে, যেখানে আপনার রেজুলেশন নাই, যেখানে রেজুলেশন বলতে কি, যেখানে পিক্সেলের কোনো ব্যাপার নেই, সেইখানে তো আসলে আপনার কাজ করাটা সবচেয়ে বেটার হয়। তো প্রিন্টের কাজগুলোতে এটা। আবার আপনি যদি ইমেজ নিয়ে কাজ করেন, ফটো এডিটিং, তারপর হচ্ছে রিটাচিং, মাস্কিং, তারপর হচ্ছে আপনার ব্লেন্ডিং, এই ধরনের কাজ তো ডেফিনেটলি আপনাকে ফটোশপ করতে হবে। তো এই তো ফটোশপ ইমেজ এডিটিংয়ের একটা সফটওয়্যার, আর এটা হচ্ছে প্রিন্টিং রিলেটেড সফটওয়্যার। তো দুইটা ডেফিনেশন তো দুই রকমের। ঠিক আছে, আমরা এখন এই A4 এর উপরে আমরা কিছু ডিজাইন দেখি। তো আমরা একটা বুক কভার ডিজাইন করি। আমি এখানে স্যাম্পল আকারে কয়েকটা ডিজাইন এখানে রেখে দিছি। সো আমরা যদি এই ডিজাইনটা করার চেষ্টা করি, আমরা জাস্ট এইটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে ছেড়ে দিলাম, ডান। এখন আমরা খেয়াল করে দেখব, পুরো এই পার্টটা হচ্ছে এই দিকে থাকে, ভাঁজ যে পার্টটা থাকে, আর এই পার্টটা ফ্রন্ট পার্ট। তো আমরা এটা চাইলে করতে পারি। কিভাবে করব আমরা দেখি। আমরা প্রথমে একটা এখান থেকে রেক্টেঙ্গেল যদি নেই, তো এই টাইপের একটা শেপ তৈরি করতে হবে। সো আমরা এখান থেকে এই করছি। আচ্ছা, আমি ব্লিডটা অফ করে দিই। সো ব্লিডটা যদি নিয়ে ফেলেন, ভুলে নেওয়ার পরও আপনি চাইলে এটা অফ করতে পারবেন। সেটার জন্য বাইরে ক্লিক করবেন, ডিসপ্লের অবস্থা দেখবেন ওই যে উপরে ডকুমেন্ট সেটআপ আছে, এখানে ক্লিক করলে ব্লিডের অপশন থেকে এখানে ডাউন অ্যারোটা ক্লিক করে নাই করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে করে দেবেন, ঝামেলা শেষ, ব্যাস। তো এইবার আমরা যেটা করব, জাস্ট এটাকে সিলেক্ট রেখে এখানে দেখেন আই ড্রপার নামে একটা টুলস আছে। এই আই ড্রপারটায় ক্লিক করে আমরা যদি এখানে সরাসরি ক্লিক করি, কালারটা এখানে চলে আসলো। তো
তো ভুলে আমি আবার কালার নিয়ে এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, যেটা করে আর কি সাধারণত লোকজন। সেটা করলে কিন্তু চলে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিয়ে দিচ্ছি, সিলেকশন টুলস, বাইরে ক্লিক দিয়ে সিলেক্ট হয়ে যাবে। তো এই পোর্শনটা আমাদের হয়ে গেল। আমি একটু এটাকে সিলেক্ট করে এখান থেকে একটু টেনে দিলাম। এখানে কিন্তু ট্রান্সফর্মও করতে হয় না, সো সিলেকশন মানেই ট্রান্সফর্ম। তো এখানে কিন্তু মজা, কাজ করতে কিন্তু আসলে মজা। ওকে, এরপরে আমি ধরলাম আমার এই শেপটা লাগবে। হ্যাঁ, তো এই শেপটা আমি কিভাবে করব? তো প্রথমে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে এই কর্নার থেকে আমি টান দেবো, যেহেতু এই কর্নার আছে। সো এই কর্নার থেকে এইভাবে টেনে এই আমি বর্ডারে জাস্ট মিলিয়ে দিয়ে এই করে দিলাম, ঠিক আছে। এখন ড্রপারে দিয়ে আমি কালার দিয়ে দিলাম, ডান। সো এইবার যদি আমি একটু খেয়াল করি বা লক্ষ্য করার চেষ্টা করি, এই শেপটার এই পয়েন্ট ঠিক আছে, বাট এই শেপটার এই পয়েন্ট আমারটার সাথে ঠিক নেই। তাদের এইখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা একটু নিচে নেমে আসছে। সো তাহলে একটা শেপে এখন একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে আমার কাজ করতে হবে। তো এই জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলসে যাব। যেহেতু আমার ডিরেক্ট একটা পয়েন্ট সিলেক্ট করে কাজ করতে হবে, গিয়ে এই পয়েন্টটা নিয়ে কাজ করবো, সেই পয়েন্টটা ক্লিক, দেন এই পয়েন্টটাকে এই যে নিচের দিকে আমি নামিয়ে দিচ্ছি। সো তাহলে এরকম কিছু একটা পেলাম আমরা, ডান। এখন সিলেকশন টুলসে চলে যাব। যেই টুলসের কাজ শেষ হয়ে যাক আমরা সরাসরি সিলেকশন টুলসে চলে যাব। তো এই যে শেপটা আছে, খেয়াল করলে দেখবেন এই শেপটা কিন্তু আমাদের এই শেপটার নিচে। তো এই শেপটার নিচে দিতে হলে আমাকে এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিতে হবে। চলে গেল, নিচে চলে গেল, তাই না? তবে এখানে একটা সাদা অংশ আছে, তো আমরা চাইলে সাদা অংশটা ঠিক একইভাবে আমরা তৈরি করতে পারি। একটা শেপ নিব, রেক্টেঙ্গেল টুলস দিয়ে এইভাবে করে এই টাইপের একটা শেপ নিলাম, সাপোজ এই টাইপের কিছু একটা সাদা কালার দিয়ে দিচ্ছি। এখন এইখানে যে পয়েন্টটা ছিল সেটা এখানে চলে আসছে। তো ডিরেক্ট সিলেকশন টুলস থেকে ক্লিক, তারপর এই পয়েন্টটাকে জাস্ট টেনে এইদিকে নিয়ে আসলাম, ব্যাস। এখন এইটাকে সিলেক্ট করে আমরা এক স্টেপ নিচে দিলে এটা নিচে চলে যাবে। যেমন রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, জাস্ট এক স্টেপ দিব, একবারে সবার নিচে দিলে তো নিচে চলে যাবে। তো হয়ে গেল। দেন এই পার্টটা তো একই অবস্থা, একইভাবে এখান থেকে আমরা এইভাবে একটা শেপ তৈরি করে দিলাম, অ্যান্ড ড্রপার দিয়ে আমরা এই কালারটাই দিয়ে দিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল জাস্ট ক্লিক করে এখান থেকে জাস্ট এইভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে, শেষ। এরপরে ওই একই জিনিসটা আমরা উপরেও করতে পারবো, ঠিক আছে। তো আমি কপি না করে আমি নর্মালি আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি। সো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে একটা শেপ তৈরি করব। আর এগুলো সবই কিন্তু ফিলে থাকবে, ফিলে থাকা অবস্থায়, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার আমি এইভাবে একটা জাস্ট শেপ নিয়ে সেটা কালার এখান থেকে যেহেতু চুজ করা আছে আর দরকার নেই, আমি জাস্ট এখন সরাসরি ডিরেক্ট সিলেকশন টুলসে চলে যাচ্ছি, গিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে এইভাবে আমি এটার সাথে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। দেন লাল শেপটা দরকার, সো আমি এখান থেকে আবার একটা শেপ তৈরি করতেছি। সো এটা একটু ভিতরের দিকে থাকবে, আমরা এইভাবে এই টাইপের কিছু একটা দিয়ে দিলাম। দেন এইটাকে আমি আইড্রপার দিয়ে রেড কালারটা ড্রপ করে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। দেন সিলেকশন টুলসে যাবো, বাইরে ক্লিক দিয়ে সিলেক্ট, ব্যাস। এটাকে সবার নিচে দিতে হবে, সো এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ব্যাস নিচে চলে গেল। এখন আমরা এখানে জাস্ট লিখব। তো লেখার জন্য টেক্সট টুলে যাব, নরমালি টেক্সট টুলে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। সো যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের দেখবেন এরকম কিছু লরেম অপশন চলে আসে। তো এটা এইভাবে ড্র্যাগ করে যদি ছেড়ে দেন তো এতটুকুর মধ্যে যে লরেম অপশন চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম, সুযোগটা কাজে লাগাইলাম। তো এটাকে ক্লিক করলে দেখেন উপরে প্যারাগ্রাফ আছে, আমি সেন্টার দিয়ে দিলাম। যারা ব্যাকডেটেড ভার্সন করেন তাদের আসলে ওই কপি করে নিয়ে আসতে হবে গুগল থেকে, আইদার আপনাকে লিখতে হবে এক। তারপর আমি আরেকটা নর্মাল ক্লিক করতেছি। সো নর্মাল ক্লিক করে আমি এখান থেকে একটু ফন্টের সাইজটা বাড়াই নিচ্ছি, এই যে জাস্ট ফটোশপ ইলাস্ট্রেটরের একই ওয়ে। তো আমি হচ্ছে 24 রেখে দা লিখতেছি, তারপর এন্টার দিয়ে বুক লিখতেছি। আমি ক্যাপস লক চেপে ধরে লিখতেছি যাতে বড় হাতের হয়। টাইটেল হেয়ার,
ডান। এখন দা লেখাটা একটু ছোট, বুক টাইটেল হেয়ার এই লেখাটা বড়। সো বুক টাইটেল এইটুকুকে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি, যে ঠিক আছে এইভাবে। এইখানে গেলেই যে কার্সর কার্সর যখন দেখবেন না তখন হচ্ছে ইনসার্ট পয়েন্ট পাবেন, ইনসার্ট পয়েন্টার এইখান থেকে এইভাবে টান দেবেন, ব্যাস। এবার হচ্ছে বাড়ায় দেন, এখান থেকে যে আপ অ্যারো দিয়ে আমি বাড়াই দিচ্ছি, ডান, ঠিক আছে। তারপর আমরা চাইলে এইটুকুকে আমরা বোল্ড যা চাই সেরকম কিছু করতে পারি, যেমন বুক দা বুক লেখা বুক টাইটেল হেয়ার লেখাটা আমি বোল্ড করে দিলাম, আর এখান থেকে টাইটেল লেখাটা আমি আবার সিলেক্ট করে এটাকে আমি রেগুলার যেটা আছে সেটা রেখে দিই জাস্ট, ওকে। তারপর হচ্ছে এখানে অথর নেম, সো এখানে গিয়ে ক্লিক করেন অথর হাইপেন নেম, ঠিক আছে। তারপরে ধরেন একটা লরেম ইপসাম লেখা আমি এখানে দিয়ে দেবো, এটাকে আমি সাদা কালার দিতে চাই, সো এখানে ক্লিক, সাদা চলে আসতেছে। এখন এইটা আপনার দরকার হতে পারে এরকম গ্যাপ গ্যাপ করার, তো পয়েন্ট দিয়ে একটু সাইজটা ছোটো করে নিই, তারপর গ্যাপ গ্যাপ করি। সো গ্যাপ গ্যাপ করতে চাইলে মানে হচ্ছে কার্নিং বা ট্র্যাকিং পয়েন্ট, এটার মাঝখানে যে গ্যাপগুলো সেটাকে বলা হয়। তো এটার জন্য এইখানে ক্যারেক্টারে ক্লিক করলে দেখবেন এখানে এই যে কার্নিং বা ট্র্যাকিং পয়েন্ট আছে আপনার, সো এই ট্র্যাকিং পয়েন্টটা বাড়ায় দেন, গ্যাপগুলো বাড়তে থাকবে। সো এটা করার জন্য একটা শর্টকাট আছে, অল্টার ধরে কিবোর্ডের লেফট রাইট অ্যারো, সো লেফট অ্যারো দিলে বাড়বে, অল্টার ধরে যে দেখেন বাড়তেছে। লেফট মানে আমার অল্টার ধরে যদি মাউসের লেফট অ্যারো ক্লিক করে তাহলে কিন্তু কমবে, আর রাইট অ্যারো ক্লিক করলে কিন্তু বাড়বে। সো অল্টার ধরা অবস্থায় অল্টার ধরে আমি রাইট অ্যারো ক্লিক করতেছি, সো বাড়তেছে, আর অল্টার ধরে আমি লেফট অ্যারো ক্লিক করতেছি, কমতেছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং, মজা। সেভাবে করে নিতে পারেন, তো কমাই নিই, ওকে। দেন আমি এইখান থেকে ধরেন এইখান থেকে একটু কপি করে এখানে বসায় দেই, সো এখানে বাকি যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, যা আছে সেটাকে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এবং সাইজটা একটু বাড়াই দিচ্ছি, ব্যাস। এরপর হচ্ছে এখানে এডিশন 2020 লেখা, সো আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, করে এডিশন লিখলাম, এডিশন, তারপর 2020-এর জায়গায় আচ্ছা 20ই দিয়ে দিই ওদের মতো করেই। সো এইখানে আমরা জাস্ট এটাকে এইখানে নিয়ে এই বাইরে আসলে দেখবেন একটা অ্যাঙ্গেলের মতো আসে, দেন এটাকে এভাবে ঘুরাই নিতে পারবেন যেদিকে ইচ্ছে সেদিকে। তো ঘোরানোর সময় যদি শিফট ধরেন তাহলে এটা সোজা থাকবে ঘোরানোগুলো, যেমন এখন 90 ডিগ্রিতে ঘুরে গেছে এক্স্যাক্টলি, সো আমার এটাই দরকার। দেন এটাকে আমরা একটু সেমি বোল্ড করে দিচ্ছি, আর আমরা এটাকে 20 করে দিচ্ছি। তারপর হচ্ছে পুরোটাকে সাদা করে দিই, আর একটা জিনিস তো ওরা হচ্ছে ইয়েলো দিচ্ছে, সো 2020 যেটা আছে এটাকে আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তারপর নিচে তো হচ্ছে লরেম ইপসাম আছে, সো এখানে আপনি নর্মালি ক্লিক করলেই এই যে লরেম ইপসাম চলে গেল। তো চলে আসলে এখানে জাস্ট এটাকে করে এটাকে টেনে নিয়ে আসেন, এখানে জাস্ট বসায় দেন, অ্যান্ড দেন হোয়াইট, সো রেডি। এখন সেভ করব, তো সেভ করার সময় এখন ধরেন আমার এইটা আছে, এটা এরকম আমি রাখলাম সাপোজ বোঝার জন্য, এটাকে এরকম এলোমেলো করে। এখন আমি ফাইল থেকে ফাইনাল এক্সপোর্ট দেব, এক্সপোর্টে যাব মানে জেপিজি, এক্সপোর্ট অ্যাজ, অ্যান্ড দেন আমি ইউজ আর্টবোর্ড দিলাম না, তো ডেস্কটপে সেভ করে দেখি যে কী অবস্থা। এক্সপোর্ট 8 জিবি যা আছে তাই চলবে, ওকে। এখন যে দেখি যে কী অবস্থা, খেয়াল করেন তো আমার আশেপাশে যেটা ছিল সেটা সহ সেভ হয়ে গেছে। সো বেতাল অবস্থা, আমার এটা লাগবে না। তাহলে আমরা যেটা করব, ফাইল এক্সপোর্ট অ্যাজ জেপিজি নিব ঠিকই, ইউজ আর্টবোর্ড লেখাটা ক্লিক করে দেবো, ঠিক আছে। অ্যান্ড দেন সেভ দিয়ে দিচ্ছি, কারণ এটা তো ডিফারেন্ট নাম লাগবে, সো আমি এখানে 2 দিয়ে দিই, এক্সপোর্ট 8 জিবি, ওকে। এখন দেখেন, এখন শুধু আর্টবোর্ডে যা ছিল তাই সেভ হয়েছে, আর এর আগে সেভ হয়েছে আশেপাশে যা ছিল তাই, সব সহ, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা কি বুঝতে পারতেছি? ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি করেন।
হ্যাঁ ভিতরে দেখেন ওই যে আপনি সাদা যে পাটটা দিলেন ওটার জন্য আরেকটা নিছেন আপনি। হ্যাঁ একদম নিচে লালটার নিচে, হ্যাঁ সাদাইটা নিলেন। তো ওইটা যদি আমি পয়েন্ট ধরে উপরে দিয়ে দিতাম তাহলে হইতো না? হ্যাঁ হয়তো এখানে একটা জিনিস আছে সেটা করতে হবে, যেমন এটার নিচে দিয়ে দিই। তো এখানে ধরেন আপনি পয়েন্ট দিয়ে এখান থেকে এটাকে উপরে দিয়ে দেবেন বা নিচে দিয়ে দেবেন, তাই তো? জি জি। আচ্ছা আমি ধরেন এই পর্যন্ত আসি, এখানে আসি, এটাকে বড় করে দিই। খেয়াল করেন আমার এইখানে যে পয়েন্টটা আছে, একটা শেপের তো নর্মালি 4টা পয়েন্ট থাকে একটা রেক্টেঙ্গেলের, তো এখানে 4টা পয়েন্ট আছে। আমি এই পয়েন্টটাকে টেনে উপরে উঠিয়ে দিলাম, কিন্তু দেখেন এইখানে একটা ব্যাপার রয়ে গেছে, ওর মতো কিন্তু না। তো এটা করা যাবে, সেক্ষেত্রে আবার যেটা করতে হবে পেন টুলে গিয়ে এখানে একটা পয়েন্ট আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এইটাকে আমার এইখানে ক্লিক করে একটা পয়েন্ট দিয়ে দিতে হবে। তো এটা পয়েন্ট দিয়ে দিলাম, বাস। এখন আমি যদি চাই এখান থেকে পয়েন্টটা ধরে এইবার এখানে উপরে উঠাই দিব, সেটা কিন্তু এখন পারবো, কিন্তু তখন আমি পারতাম না, কারণ তখন আমার পয়েন্টটা ছিল একটা, আর এখন আমি আরেকটা এক্সট্রা পয়েন্ট তৈরি করছি, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা ওইভাবে করলে করতে পারবেন, মানে ওই যে আমাদের টপিক যেটা আছে আমি ওইভাবে আর কি আগাচ্ছি। তাহলে মোটামুটি ক্লিয়ার। ওই যে বিজয় ভাই মনে হয় মনোযোগ দিয়ে দেখতেছে এবং এটাকে আসলে ফিল করতেছে, যার কারণে তার ভালো ভালো কিছু কোশ্চেন আসতেছে। আর আপনারা যারা আছেন কথা বলেন না, তারা হয়তো বা অনেক বেশি ভালো বুঝে আছেন, যারা বলতেছেন না তারা। আচ্ছা তাহলে কারো কোনো সমস্যা নাই এই টপিক্সটায়? আমরা একটা লেটার হেড ডিজাইন তাহলে করি। হ্যাঁ, এই টাইপের যে লেটার হেড ডিজাইনগুলো আছে আমরা সেগুলো একটা করার চেষ্টা করি। লেটার হেড বলতে আমরা যেটা বুঝি, আমরা লেটার হেড বলতে বুঝি কি, কোম্পানির যে অফিসিয়াল প্যাডগুলো আছে আমরা অনেক সময় সেটাই লেটার হেড বুঝি। এক্স্যাক্টলি আসলে ওইটাই বাংলাদেশের মানুষ প্যাড বলতে বুঝে সস্তা জিনিস, এটাকে শুদ্ধ ভাষায় লেটার হেড বলা হয়। তো লেটার হেডের মধ্যে কিছু ডিজাইন আছে ডিফারেন্ট, আর প্যাডের প্যাড বলতে আবার যদি বলেন এরকম, লেটার হেডটা টোটালি একটা কর্পোরেট লেভেলে ব্যবহার করা হয়। নর্মাল মুদি দোকানের মানুষ আপনাকে লেটার হেড আপনার ব্যবহার করবে না। তারপর হচ্ছে আপনার অন কাইন্ড অফ ডাক্তারের জন্য প্রেসক্রিপশন, মুদি দোকানের জন্য চালান ভাউচার যেটা বলা হয়, বিল ভাউচার, বিল কপি। হ্যাঁ, ওই টাইপের ওরা যে আসলে ওদের ক্লায়েন্টের সাথে বা ওদের ভোক্তা যারা আছে তাদের সাথে যে আসলে ডিলটা করে, যেই চুক্তিগুলো সেগুলো হচ্ছে ওদের অফিসিয়াল বা ওদের একটা ডকুমেন্টেড ব্যাপার থাকে। সো সেটাই আসলে ওই বিভিন্ন সেক্টর বিভিন্ন নাম। তো কর্পোরেট সেক্টরে আসলে লেটার হেডটা বেশি ব্যবহার করা হয়। যেমন আপনাকে নিয়োগ দিচ্ছে, সো আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তো কোম্পানির লেটার হেডে সেটা থাকে, সেটাই দেয় আর কি, কোম্পানির পরিচয় বহন করে। ধরেন আপনাকে হচ্ছে কোনো টাকা দিচ্ছে, সেখানে হচ্ছে সেটা চুক্তি হচ্ছে, সেখানে সেটা, এইটাই আর কিছু না। তো এইটা আসলে খুবই সিম্পল রাখাটাই দরকার। কয়েকটা ইনফরমেশন থাকে কোম্পানির, কয়েকটা ইনফরমেশন, আর অনেক সময় একটু সিক্রেট জিনিস থাকে যেগুলো ডিজাইনার এবং আপনার যারা আছেন তারাই আসলে জানেন, অথরে। সো আমরা এরকম সিম্পল কিছু ডিজাইন করার চেষ্টা আমরা করি। ঠিক আছে, আমরা এটাই করি, দেখি এটা যেরকম আছে আমরা এটাই আনি। তো আমাদের এখানে আছে, আপনারা জাস্ট চেষ্টা করলেই হবে, প্রসেসগুলো একই, দেখলেই বুঝবেন, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, তো আমরা সিম্পলের মধ্যে এটা একটু ট্রাই করি। তো এইগুলো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। এইখানে ইলাস্ট্রেটর কাজ করার জন্য আর্টবোর্ডটা তো সাদা, আপনারা চেষ্টা করবেন আর্টবোর্ডে একটা শেপ নিয়ে কাজ করা। ঠিক আছে, শেপটা না নিলে অনেক সময় যেটা হয় ফাঁকা ফাঁকা হয়ে যায়। যেমন আমি যদি এটাকে এখন পিএনজিতে সেভ করে, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। তো সেই ক্ষেত্রে কী হবে, ব্যাকগ্রাউন্ড না থাকলে, ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ হবে। তো সাদা সাদা যে জায়গাটা সেটা কিন্তু শেপ, এটা কিন্তু আর্টবোর্ড। অনেক সময় অনেকেই ভাবে স্যার আমার তো কালার আসে না, দিলাম এটা ডিসিলেট হয়ে গেছে, স্যার আমার তো কালার আসে না, বা ভাইয়া আমার তো কাজ করতেছে না। তো এটা সিলেক্ট করতে হবে কালার। তো শেপ সিলেক্ট করলে কালার ডেফিনেটলি পাবেন, কিন্তু আপনার এই সাদা জায়গা যেটা আছে আর্টবোর্ড, এটাকে সিলেক্ট করলে তো আর কালার পাবেন না। হ্যাঁ, তো এইখানে আবার শেপ দিতে হবে, এটা মনে রাখতে হবে। অনেক সময় দেখবেন আর্টবোর্ডে কালার আছে, তো আর্টবোর্ডে কালার আছে ব্যাপারটা হচ্ছে ওরা আর্টবোর্ড পুরোটাই
এরকম একটা শেপ ড্র করে দেয়, দেন সেটাকে কালার দেয়, মনে হচ্ছে এটা আমার আর্টবোর্ড। ব্যাপারটা ওরকম না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা প্রথমে এখান থেকে এইভাবে একটা শেপ তৈরি করতেছি, তারপর ড্রপার দিয়ে আমি আমার মতো এখান থেকে পিক করে নিচ্ছি, অ্যান্ড দেন এই পয়েন্টটা কিন্তু আমাদের এখানে চলে যাবে। হ্যাঁ, অথবা আমার এই পয়েন্টটা কিন্তু এইখানে আসবে। হ্যাঁ, এইখানে আসবে। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই পয়েন্টটাকে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে টেনে নিয়ে আসলাম। আর এই টানাটানি করার সময় যদি শিফট ধরেন তাহলে সেক্ষেত্রে সোজা থাকবে, যেমন এই বাঁকা, শিফট ধরলাম এই সোজা হয়ে গেল, শিফট ছাড়লাম বাঁকা, ধরলাম সোজা। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এই যে আমি নিয়ে আসলাম শিফট ধরে সোজা, এই টাইপের, ঠিক আছে? টেক্সট আর আমি বসাচ্ছি না, এগুলো আস্তে আস্তে আসবে। টেক্সট জাস্ট আপনারা ডেমো হিসাবে রেখে দিন। এরপর এই যে দেখেন আর একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আমরা কীভাবে করব, এটা যখন আরও আপডেট হবে ক্লাস, আস্তে আস্তে আপনি সামনে আগাবেন, তখন দেখবেন এটা করা আরও ইজি হয়ে যাবে। বাট ওই যে যখন যেটা আছে তখন সেটা দিয়ে আমরা ট্রাই করতে পারবো চাইলে। যেমন এখান থেকে আর একটা শেপ নিচ্ছি ওই একই প্রসেসে, এরকম টাইপের একটা শেপ এই যে নিয়ে নিলাম, এই টাইপের একটা। হ্যাঁ, তারপরে আমি ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি। এখন ওদের কি আছে, দুইটা পয়েন্ট এখানে আছে। সো আমরা কি করব, প্রথমে এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসতে পারি, পরবর্তীতে এই পয়েন্টটাকে ধরে এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে নিয়ে আসতে পারি। সো হয়ে গেল, আমরা যখন যা শিখতেছি তখনই সেটা অ্যাপ্লাই করে দেব, তাহলে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। একই প্রসেস আমরা নিচের দিকে দিচ্ছি, এইভাবে আমরা সিলেকশন শেপ তৈরি করে নিলাম সিলেকশনের মাধ্যমে, ড্রপার দিয়ে কালার চুজ করে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে এইদিকে নিয়ে আসলাম, আসার সময় আমি শিফট ধরলাম যাতে আমার জায়গাটা সোজা থাকে। আবার একটা শেপ টুলসে গিয়ে শেপ তৈরি করে নিব, অল্টার ধরে মাউসের লেফট ক্লিক, লেফট চাকা যেটা আছে আর কি, সরি চাকা যেটা আছে এটাকে ঘুরিয়ে আমি জুম করে নিলাম। দেন এখানে এসে আমি শেপ তৈরি করতেছি এইভাবে, ড্রপার দিয়ে কালার দিয়ে দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই পয়েন্টগুলোকে ধরে এইখানে আমি মুভ করে দিচ্ছি। সো হয়ে গেল। দেন আপনার এইখানে আপনি লোগো বসায় দেন, ঠিক আছে? আপনার এখানে আপনার একটা কোম্পানির লোগো থাকবে, সিম্পল হলাম, আমাদের এটাই লোগো, একটা সাইন, সেটা লোগো। এরপর আপনার লেখাগুলো থাকবে, যেমন আমি এখানে লরেম ইসলাম ইউজ করে দিচ্ছি, এই টাইপের কিছু একটা। ঠিক আছে, এই প্যারাগ্রাফে ক্লিক করলে দেখবেন এইরকম আপনার জাস্টিফাই প্যারাগ্রাফ পাবেন। দেখেন লেফট, তারপর সেন্টার, তারপর হচ্ছে রাইট, আর এই পাশে হচ্ছে জাস্টিফাই লেফট, আপনার সেন্টার জাস্টিফাই, রাইট জাস্টিফাই, আর এটা জাস্টিফাই। সো আমি হচ্ছে লেফট জাস্টিফাই দিয়ে দিচ্ছি। সো এই যে লেফট জাস্টিফাই হয়ে গেল। এখন আমি এখানে আমি আবার একটা স্টেপ দিয়ে দিতে পারি। দেন আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে কপি করে নিচে এই ডেমো আকারে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম। দেন তারপরে আমি এইভাবে আর এক লাইন দিয়ে দিলাম, এই জাস্ট এক লাইন দিয়ে দিলাম বোঝার জন্য, মানে যাতে ওই রকম নমুনাটা পাই, এইটাই আসলে, আর কিছু না। তারপর হচ্ছে এখানে লরেম ইপসামের জন্য জাস্ট ক্লিক করে লরেম ইপসাম দিয়ে দিলাম, এখানে একটু বড় করে দিচ্ছি, সেমিবোল্ড থেকে বোল্ড করে দিলাম, সিম্পল, ঠিক আছে? তারপর অল্টার ধরে এটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। সো এটা এখানে নিয়ে আসলাম, জাস্ট, ঠিক আছে? ইওর নেম এরকম টাইপের। এই তো, কতক্ষণ লাগবে? খুব বেশি সময় লাগবে না। সো এই যে এগুলো করতে, তারপর যদি এখানে গুগলে সার্চ দিলে হিউজ পরিমাণ পাবেন, ঠিক আছে? এই যে বৃত্ত, এটা স্টক কালার আছে, যেমন এই দেখাই, এটা ফিল কালার,
ঠিক আছে। তো এটার স্টক কালার করে দিতে পারি, এই যে ক্লিক করলাম স্টক হয়ে গেল, সাদা দিয়ে দিতে পারি। সো এখান থেকে পয়েন্টটা বাড়ায় দেব, তো স্টক হয়ে গেল। এখন এটাকে আমরা কপি করতে পারি, নর্মালি এডিটে গেলে দেখবেন কপি আছে, কপি কন্ট্রোল সি কপি। তো পেস্টের অনেকগুলো অপশন আছে, তো আমরা হচ্ছে কন্ট্রোল এফ দিব, ফন্টে পেস্ট করব আমরা। তাতে কি হবে, এটার উপরে পেস্ট হবে, মানে উপরে ফন্টে, ব্যাকে চলে ব্যাকে, নিচে যেভাবে চান। তো আমি ফন্টে দিচ্ছি উপরে, কন্ট্রোল এফ, তারপর শিফট অল্টার ধরে যদি আমি এভাবে ছোটো করে দিই, দেন আমি এটাকে স্টকে আছে তো, সো এখানে ক্লিক করে আমি ফিলে দিয়ে দিচ্ছি, কালারটা ওপেন করে নিচ্ছি ফিল। তো এই যে দেখেন হয়ে গেল। অ্যান্ড দেন এরপরে যেটা আছে সেটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেন আবার একটু ছোটো করে দিলাম। এরপর আমি একটা কালার এখান থেকে চুজ করে দিচ্ছি, সেটা করতে খুব বেশি টাইম লাগবে না। তো এইভাবে যে জিনিসগুলো আছে এগুলো বাসায় আপনারা ট্রাই করবেন। এই যে এখানে 3টে আছে, এগুলো করতে খুবই সহজ হবে। এইটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কেন? কারণ আপনারা যদি পলিগন নেন, মাউসে লেফট ক্লিক করেন, পয়েন্ট যদি 3টা করে দেন, ডান, অ্যাঙ্গেলটা হয়ে গেল। এখন এটাকে ঘুরাই নেন, এখানে ক্লিক করে শিফট ধরে 270 ডিগ্রিতে এই পাশে ঘুরে দিলাম, দেন আপনি প্লেস করে দেন এখানে। এগুলো তো জাস্ট সিম্পল ওয়েতে করতে পারবেন। সেই সিম্পল ওয়েটা হচ্ছে এই যে জাস্ট আপনি কি করতে পারবেন, লেফট ক্লিক জাস্ট শেপটা নিতে পারেন, দেন আপনি এটাকে ধরেন এখানে নিয়ে আসলেন। এবার এইটা এখান থেকে বাইরে থেকে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেন, ঠিক আছে। সো এইভাবে আপনি নিজের মতো করে প্লেস করে নেবেন। এখন বাইরের যে অংশগুলো আছে এগুলো কেটে ফেলে দেওয়া যায়, ফেলে চাইলে দিতেও পারেন, পরবর্তীতে আসবে সেই অপশনগুলো। তো যেহেতু এখন সেখানে দেওয়ার দরকার নেই, এইভাবে রাখবেন। তো রাখলে কি হবে, রাখলে সেভ করতে পারবেন এভাবেই। শুধু সেভের সময় ফাইল এক্সপোর্ট অ্যাজ, সেভের সময় এখানে যেটা করবেন ইউজ আর্টবোর্ড দিয়ে দেবেন, ঠিক আছে, যেমন দিয়ে এক্সপোর্ট। সো এখন আপনার সেভ হবে, আপনার হচ্ছে শুধু আর্টবোর্ডের মধ্যে যা আছে সেটাই, আর্টবোর্ডের বাইরেরটা সেভ হবে না। সো এটা করাই যায়, কোনো সমস্যা না, ঠিক আছে। তো এগুলো গুগলে সার্চ দিলে আরও অনেক কিছু পাওয়া যাবে, এখানে আমি জাস্ট আমাদের একটা ডেমো রেখে দিছি। তো টোটাল 1 সপ্তাহে 4টা বই এরকম ডিজাইন করা, বুক কভার, ডিফারেন্ট কিছু না, ডিফিকাল্ট কিছু না, আর 4টা লেটার সেট ডিফিকাল্ট কিছু না। আই হোপ অ্যাটলিস্ট ফাঁকিবাজি যারা ফটোশপে করছেন তারা অ্যাটলিস্ট এইটার কথা চিন্তা করে এইখানে কাজ শুরু করে দেবেন। তো এই আজকের টপিকস এই ছিল। আপাতত আমি এখানে ক্লাসের রেকর্ডটা স্টপ করতেছি।